চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কন্ডেম সেলে নয়, আদেশ হাইকোর্টের। 2 বছরের মধ্যে নিতে হবে সাধারণ সেলে। 2-1 দিনে কমবে বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহের শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করার মতো পরিস্থিতি নেই, বললেন ওবায়দুল কাদের। অবশেষে দেশের জলসীমায় এমভি আব্দুল্লাহ, কাল বাড়িতে ফিরবেন 23 নাবিক। সমাবর্তন বর্জন, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়। ইসরায়েলকে দ্রুত গাজা ছাড়ার আহ্বান ব্লিংকেনের। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: ডিএনএ পরীক্ষায় 90% জটিল মামলার রহস্য উন্মোচন, সিআইডির একমাত্র ল্যাবের সফলতা। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী 2 বছরের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কন্ডেম সেল থেকে সাধারণ সেলে নেয়ারও আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকরের আইনগত বিধান নেই। এজন্য ফৌজদারি কার্যবিধির 374 ধারা অনুসারে প্রথমে হাইকোর্টে অনুমোদন নিতে হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পরও সংবিধানের 105 অনুচ্ছেদ অনুসারে রয়েছে রিভিউ আবেদন সহ সবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ। আর এসব প্রক্রিয়া শেষ করতে 10-12 বছর পার হয়ে যায়। কিন্তু বিচারিক আদালতের রায়ের পর থেকেই মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বছরের পর বছর নির্জন কন্ডেম সেলে বন্দী রাখা হয়, যাদের অনেকেই শেষ পর্যন্ত খালাসও পান। এমন আইনি যুক্তি তুলে ধরে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত বা দণ্ডিতদের কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের 2 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কন্ডেম সেলের 3 কয়েদি। রুল জারি সহ কন্ডেম সেলের বন্দীদের দেয়া সুযোগ সুবিধার প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে দেয়া রায়ে বিভিন্ন দেশের মামলার উদাহরণ দেন হাইকোর্ট। প্রসঙ্গ টানেন সাগররুনি হত্যা মামলারও। হাইকোর্ট রায়ে বলেন, কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলে চূড়ান্ত নিষ্পত্তি বা রাষ্ট্রপতির চূড়ান্ত আদেশ পাওয়ার আগে কন্ডেম সেলে নেওয়া যাবে না। এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে, এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়, কিন্তু মৃত্যুর জন্য অপেক্ষায় নির্জন কক্ষে বছরের পর বছর থাকার আদেশ দেয়া হয় না। কয়জনের মৃত্যুদণ্ড হচ্ছে সেসব তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট এবং সাংবাদিকদের দেয়ারও নির্দেশ দেন হাইকোর্ট। আগামী 2 বছর সময় দেয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে। মৃত্যুর সেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে। তবে আলোচনা সাপেক্ষে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। বেইল অ্যাপ্লিকেশনটা নেওয়া যাবে একটা কথা। আর একটা বলছেন উনি যে চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কন্ডেম সেলে নেওয়া যাবে না। দেশের বিভিন্ন কারাগারে কন্ডেম সেলে রয়েছেন 2556 জন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সপ্তাহ জুড়ে বৃষ্টিতে 6 মে থেকে তাপপ্রবাহ মুক্ত সারা দেশ। আর 2-1 দিন পর থেকে কমবে বৃষ্টি। এরপরে দেশের কোনো কোনো জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহের শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা, জানাচ্ছেন মানিক শিকদার। এপ্রিলে শুরু হওয়া স্মরণকালের দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের অবসান হয় গত 6 মে। এরপর সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে জনজীবনে ফিরে আসে স্বস্তি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে 15 মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর কমতে থাকবে বৃষ্টি, ফলে কিছুটা বাড়বে তাপমাত্রাও। 18 তারিখ বা 19 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত অনেকটাই দেশের উপর কমে যাবে। বৃষ্টিপাত না হলে কিন্তু এই সময় কিন্তু তাপ প্রবাহ হয় বাংলাদেশের উপরে, কারণ এই সময় সূর্য আমাদের মাথার উপর কিরণ দিতে থাকে, দিনের পরিধি অনেক বৃদ্ধি পেতে থাকে, সূর্য যে কিরণকাল কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে থাকে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ঈশ্বরদীতে 37 ডিগ্রি। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়লে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। তবে এপ্রিলের মতো তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই চলতি মাসে। আপাতত আমরা এই মাসে আর ওই ধরনের পরিস্থিতি হবে এই আশঙ্কা আমরা করছি না, কারণ এখন বৃষ্টিপাত কমে গেলেও কিন্তু ওইভাবে দীর্ঘ যে সময় ধরে বৃষ্টিহীন দেশ থাকবে ওই অবস্থা থাকবে না। হয়তো 5 দিন বা 6 দিন বা 7 দিন হয়তো বৃষ্টিহীন থাকতে পারে কোনো অঞ্চলে। এদিকে আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা 43 মিলিমিটার রেকর্ড করেছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হজযাত্রীদের ভিসার মেয়াদ বাড়াতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুখাইলান সাক্ষাতে এলে এই আহ্বান জানান তিনি। সৌদির রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পবিত্র হজকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে সৌদি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন ইসা বিন ইউসুফ আল দুখাইলান। বাংলাদেশের পাশে থেকে অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ হিসেবে সহযোগিতা অব্যাহত রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করবে সে পরিস্থিতি এখন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলায় এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা বিষয়ে দলীয় নির্দেশ অমান্যকারীদের সাজার হুঁশিয়ারিও তার, জানাচ্ছেন মফিউর রহমান। সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলেছেন তার বাস্তবায়ন দেখবে সরকার। নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না এসে বড় ভুল করেছে, আর বাইরে থেকে এসে কেউ তাদের মদদ দেবে, চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদদ দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। স্থানীয় সরকার নির্বাচনে এমপি মন্ত্রী স্বজনদের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগ ৭৩ জন এমপিকে মনোনয়ন দেন, 25 জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেকভাবে। 14 দলীয় জোটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জোট আছে, থাকবে, যথাসময়ে আলাপ আলোচনার জন্য বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কক্সবাজারের জলসীমায় পৌঁছেছে। জাহাজটির মালিক এসআর শিপিং লিমিটেড কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় কুতুবদিয়ায় ভিড়েছে এমভি আবদুল্লাহ। নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন দল সেখানে পাঠানো হবে। ফেরত আসা 23 নাবিককে কাল মঙ্গলবার KSRM লাইটার জেটি সদরঘাটে নেওয়া হবে এবং সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। সোমালি জলদস্যুদের হাতে অপহরণের 1 মাস পর গত 13 এপ্রিল মুক্তি পায় 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ। ডিএনএ পরীক্ষায় রহস্য উন্মোচিত হচ্ছে 90 ভাগ জটিল মামলার, গ্রেফতার হচ্ছে আসামিরা।
সারা দেশ থেকে আনামত পরীক্ষার চাপও বাড়ছে সিআইডির একমাত্র ডিএনএ ল্যাবের উপর। ২১ টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। বলেছেন, বিভাগীয় পর্যায়ে ল্যাব স্থাপন করা হলে মামলা তদন্তের গতি আরও বাড়বে। মামুন মোল্লার ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ প্রতিবেদন। এই নারীর ছদ্মনাম লিলি, এসেছেন ঢাকার বাইরের একটি জেলা থেকে। নিজ শিশু সন্তান নিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় পিতৃত্বের দাবিতে ডিএনএ পরীক্ষার জন্য হাজির হয়েছেন সিআইডির প্রধান কার্যালয়ে। প্রেমের সম্পর্ক হয়, তারপর থেকে কনসিভ হয়ে যায়, তারপর বেবি হয়। ও প্রথমে মাইনা নিতে চাইছে, পরে আর মাইনা নিব না। তারপর আমরা মামলা করি, কোর্টে বলছে কি হ্যাঁ এই বাচ্চা আমার, এই কাজ আমি করছি। তারপর ডিএনএ টেস্ট করাইছে ঢাকা মেডিকেল হাসপাতালে। পরে ওইখান থেকে ২ নাম্বার রিপোর্ট করে জামিনে আসছে। তারপরে এখানে আমরা আসছি ডিএনএ টেস্ট করানোর জন্য। প্রতিদিনই সারা দেশ থেকে খুন, ধর্ষণ, বাবা মায়ের পরিচয় নিশ্চিত সহ স্পর্শকাতর অনেক ঘটনায় রহস্য উদ্ঘাটিত হচ্ছে এই ডিএনএ ল্যাবের মাধ্যমে। কিন্তু বিপত্তি বাধে দ্রুত রিপোর্ট পাওয়া নিয়ে। একটি মাত্র ডিএনএ ল্যাব হয় দূর দূরান্তের জেলা থেকে রাজধানীর বুকে সিআইডি সদর দফতরে ছুটে আসতে হচ্ছে তদন্তকারী কর্মকর্তাদেরও। আসামি নিয়ে আসছি ডিএনএ প্রোফাইল করার জন্য এবং ভিকটিমের ভ্যাজানাল সোয়াব নিয়ে আসছি। মামলা তদন্তের এই ডিএনএ প্রোফাইলের রিপোর্টটা পাইতে একটু সময় লাগে। এইটা যতটুকু একটু সময় কম নেওয়া হবে বা দ্রুত সময়ের মধ্যে পাবো, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের একটু সময় কম লাগবে। ডিএনএ ল্যাবটা যদি বিভাগীয় পর্যায়ে হইতো তাহলে হয়তো যারা দূরে থেকে আসতে ওদের জন্য হয়তো সময়টা বেঁচে যেত। ল্যাবের কার্যক্রম দেখতে অনুমতি মেলে ২১ টিমের। নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য আসে এই কক্ষে। পরবর্তী পরীক্ষার জন্য চলে যায় ডিএনএ ল্যাবের আরেকটি কক্ষে। এভাবে সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপ পার করে তবেই আসে চূড়ান্ত ফলাফল। তার মধ্যে এটা একটা অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যে -20 এবং 4 এখানেও হচ্ছে স্যাম্পল। সিআইডি প্রধান বলছেন, এই প্রক্রিয়ায় ৯০% মামলার রহস্য উন্মোচন হচ্ছে। র্যাপিড অ্যানালাইজার এটা হলো আপনার উইদিন 24 আওয়ার্সের মধ্যে রিপোর্ট পাওয়া যায়। আর এই মুহূর্তে আমাদের কাছে যে মেশিন আছে, অ্যানালাইজারগুলি আছে, এটা মিনিমাম 5-7 দিন লেগে যায়। সো আমার যদি র্যাপিড অ্যানালাইজারটা এসে যায় তাহলে আই হোপ দ্যাট উইদিন 1 or 2 মাসের মধ্যে আমরা আমাদের ব্যাকলগগুলি, পুরানো পেন্ডিংগুলি সমাধান করতে পারব। সিআইডি যেসব মামলাগুলি ডিটেকশন করে মোর দ্যান 90% মামলা ডিটেকশন হয়ে যায় এবং আসামিকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হই। তবে বিভাগীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ডিএনএ ল্যাব তৈরির উদ্যোগ স্বস্তির বার্তা দিচ্ছে পুলিশ বিভাগে। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেছেন যে বিভাগীয় শহরে ডিএনএ ল্যাব এবং আইটি ফরেন্সিক ল্যাব করবেন এবং আমরা আশাবাদী যে এই ল্যাবগুলি বিভাগীয় পর্যায়ে যদি স্থাপিত হয় মামলার তদন্তের গতি বাড়বে। বর্তমান ডিএনএ ল্যাবটিতে আরও কিছু অত্যাধুনিক সফটওয়্যার যুক্ত হওয়ার মধ্য দিয়ে কাজের গতি আরও বাড়বে বলে মনে করেন সিআইডি প্রধান। আমাদের সফটওয়্যার এবং এটা এক্সপানশন করার জন্য কিছু ইকুইপমেন্ট দরকার। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবার সমাবর্তন অনুষ্ঠান বর্জন করল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের ১৩০ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বিক্ষোভ কর্মসূচি। এদিকে ইসরায়েলি সেনাদের দ্রুত গাজা ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ পর্যন্ত হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে। বাকিটা জানাচ্ছেন আজহারুল ইসলাম। গত ১৭ এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে। ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেয়া ভার্জিনিয়া রিপাবলিকান পার্টির গভর্নরকে সমাবর্তনে বক্তা করায় সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কালো গাউন ও টুপি পরে সমাপনী অনুষ্ঠানে গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৩০ শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি চলছে। গত এপ্রিলের মাঝামাঝি শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২,০০০-এর বেশি শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন।
এছাড়া চলমান বিক্ষোভ থেকে অন্তত 50 জন অধ্যাপককে আটক করেছে পুলিশ। আটক অধ্যাপকদের কেউ কেউ পুলিশের মারধর, হয়রানি ও হেনস্থারও শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা করায় জোরালো সমালোচনা করে বলেছেন, ইসরায়েলি বাহিনীর এখনই গাজা ত্যাগ করা উচিত। তবে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা। এ পর্যন্ত নিহতের সংখ্যা 35,000 ছাড়িয়েছে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ভিসা নীতি ও র্যাবে নিষেধাজ্ঞা তুলে নিতে ডোনাল্ড লুকে আহ্বান জানাবে বাংলাদেশ। চাওয়া হবে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানও। এবার নিজেরাই বিটিআই আনবে ঢাকা উত্তর সিটি। ডেঙ্গু নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম। দেখছেন সন্ধ্যা 7টায় একুশে সংবাদ। মার্কিন ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে ডোনাল্ড লুর সাথে আলাপ হবে। ঠিক করে ফেলা হবে আগামী 5 বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রূপরেখাও। এসব আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচন নিয়ে বেশ দূরঝাঁপের সফরটি করেছিলেন গেল বছরের জুলাইয়ে। বোদ্ধারা নানান শঙ্কার কথা শোনালেও সম্পর্ক ভালোর দিকে গেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের। নির্বাচনের পর চিঠি দিয়ে অভিনন্দন জানিয়ে একসাথে কাজ করার অভিপ্রায়ের কথাও জানিয়েছিল দেশটির প্রেসিডেন্ট। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। সেই ধারাবাহিকতায় আবারও লু এর ঢাকা সফরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অর্থনৈতিক সহযোগিতা সহ বহুবিধ সম্পর্ক নিয়ে আলোচনা হবে। সুতরাং মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করব একসাথে। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে কপারেশন আছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। এবারের সফরটি নির্বাচন পরবর্তী গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে দুই দেশ। অমীমাংসিত বহু ইস্যুতে কথা বলতে চায় ঢাকা ওয়াশিংটন। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায়, সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। মন্ত্রণালয়ের একটি প্রকাশনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 50 বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা চলে আসছে। আরাকান পরিস্থিতির অজুহাতে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিলম্ব করা সমীচীন হবে না দেশটির। আরাকানে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রত্যাবর্ষণের ক্ষেত্রে একটু অন্তরায় তৈরি করেছে। সেটা যে সঠিক নয় তা নয়, কিন্তু মায়ানমারে গত 50, 60, 70 বছরের যদি ইতিহাস ঘাটেন, সবসময় গণ্ডগোল লেগেছে। সুতরাং এই প্রত্যাবর্ষণ শুরু করার ক্ষেত্রে এটিকে অজুহাত হিসেবে যেন দাঁড় করানো না হয়। ডোনাল্ড লু এর সফরে বিএনপির অতি উৎসাহের কোনো কারণ নেই বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। তাদের এই প্রচেষ্টা সফল হয়নি, সেটি তারাও জানে, এবং এখন যদি আবার নতুন করে সেই এজেন্ডা নিয়ে নামে, তাহলে সেটি আবারও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ নয়, প্রয়োজনে শুল্ক আরোপ করা যেতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বেসরকারি পাটকল মালিকদের সংগঠন বিজেএম এর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, পাটের রপ্তানি আরও বাড়াতে বহুমুখী পণ্যের উপর নির্ভরতা বাড়িয়ে প্রচলিত পাটজাত পণ্য থেকে বের হয়ে আসতে হবে। এসব বহুমুখী পণ্যের প্রচার ও প্রসারে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে ভূমিকা রাখারও আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। অন্যতম একটা অ্যাসোসিয়েশন, সেই জন্য জুটের উপরে যদি আমরা একটা ট্যারিফ দিয়ে দেই, তাহলে কিন্তু তার আমাদের আর সমস্যা থাকে না, আপনারাও প্রোটেক্টেড থাকেন। আপনারা যেটাতে কিনবেন, আপনাদের 1.5 গুণ দাম দিয়ে তাদেরকে পাট রপ্তানি করতে হবে, আমার বৈদেশিক মুদ্রাও বাড়বে এবং আপনার ইন্ডাস্ট্রিও প্রোটেক্টেড হবে। এর জন্য আমার তখন আর এন্টি ডাম্পিং নিয়ে আমার চিন্তা করতে হবে না।
ডেঙ্গু মশা নিধনের ন্যাচার বেসড সলিউশন BTI নিয়ে গত মৌসুমে নানা জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতারণা করায় এবার নিজেরাই সেটি সংগ্রহ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC। অবৈধ দখলদারদের উচ্ছেদে আর কোনো বৈধ চিঠি পাঠানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সিটি মেয়র, জানাচ্ছেন মোহাম্মদ কবির। দায়িত্ব পালনের 4 বছর পূর্তিতে গুলশান নগর ভবনে সংবাদ সম্মেলনে উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। গত মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে BTI জটিলতা নিয়ে দুঃখ প্রকাশ করে এবছর নিজেরাই সলিউশনটি আমদানির ঘোষণা দেন মেয়র। আমরা নতুন সিস্টেম চাই, স্মার্ট সিস্টেম চাই, আধুনিক সিস্টেম চাই। এইবারটা যে আসছে ডিরেক্ট আমরা ইম্পোর্ট করছি BTI থেকে। একটি হচ্ছিল তরল ফর্মে, একটি হচ্ছে গ্র্যানুয়ালস ফর্মে, আরেকটি হচ্ছে ডাং ফর্মে, অর্থাৎ আমাদের এই ট্যাবলেট হিসাবে। আমরা যেখানে যেটা প্রযোজ্য আমরা সেটি করব। নানা চ্যালেঞ্জেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অবিচল থাকার প্রতিশ্রুতিও তার। 4 বছর আগের ঘটনা, অনেক সাংবাদিক ভাই বোনেরা তখন জানেন না। এই অ্যাচিভমেন্টটা কিন্তু আমরা করতে পেরেছি এবং অ্যাভিনিউ 4 এখন 100% দখলমুক্ত। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি আমরা বিভিন্ন সময় আমরা দখলমুক্ত করি বা দখল হয়ে যায়। একটি মেসেজ কিন্তু আমি দিয়েছি এবং এই মেসেজটা কিন্তু কাজে লাগছে যে অবৈধ দখলদারদের জন্য আমি কোনো বৈধ চিঠি দিব না। নগর উন্নয়নে ও স্মার্ট সিটি গঠনে 18টি ওয়ার্ডে 24,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান বলেও জানান মেয়র আতিকুল। যত শীঘ্র সম্ভব 18টি ওয়ার্ডকে মানুষকে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। নেই আধুনিক অস্ত্র, নৌযান ও সরঞ্জাম, নেই নিরাপদ বাসস্থানও। এমন অরক্ষিত জীবন আর প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন পাহারা দিচ্ছেন বনরক্ষীরা। মোংলা প্রতিনিধি আবুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশেদ আলম মুকুল। চারদিকে পানি, ভেতরে বন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 2/3 বাংলাদেশে, যার আয়তন 6,017 বর্গ কিলোমিটার। বিশাল এ দুর্গম বন রক্ষায় দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বন বিভাগের 191 জন রক্ষী। অথচ যেসব রক্ষী দায়িত্ব পালন করেন তাদের জীবনেই অরক্ষিত। নেই আধুনিক নৌযান, সরঞ্জাম ও অস্ত্র। 16টি স্টেশন ও 63টি টল ফাঁড়িও নিরাপদ নয়, ফলে ঝুঁকি নিয়ে অভিযান চালান তারা। উন্নত মানের কোনো অস্ত্র হলে আমাদের এই দুষ্কৃতকারীদের ধরতে অনেক সুবিধা হবে। গরম জলে পর্যটক যখন হঠাৎ আসে, কোনো সময় দেখার লোক আসে তখন অত দরকার হয়, কিন্তু যখন প্রচুর আসে তখন কিন্তু যে কয়জন আসে দিয়ে হয় না। বনরক্ষীরা বলছেন বন ঘিরে অনেক অপরাধ সংঘটিত হয়। সুন্দরবনে আশ্রয় নেয় অনেক অপরাধীও। বনের কাঠ চুরি করে নিয়ে যায় দস্যুরা। বন রক্ষায় বনের এক অংশ থেকে অন্য অংশ যেতে জলপথেই একমাত্র ভরসা, কিন্তু চলাচলের জন্য নেই আধুনিক জলযান। দ্রুতগামী জলযান হলে আমাদের সুন্দরবনের সার্বিক অপরাধ উদ্ঘাটন এবং পরিচালনা করতে আমাদের আরো সুবিধা হয়। প্রশাসনিক যে আমরা জনগণ আছি, কর্মচারী আছি, অনেক কম স্বল্পতা, যার কারণে আমরা দেখা যায় অনেক অভিযান কিংবা দুষ্কৃতিকারীদের অপরাধ উদ্ঘাটন করতে আমরা সক্ষম হই না। তবে বন কর্তৃপক্ষ বলছে সুন্দরবন রক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সুন্দরবন সুরক্ষা একটা প্রকল্প আছে, সেটা বাস্তবায়নাধীন রয়েছে এবং ওই প্রকল্পের আওতায় আমাদের কিছু নতুন জলযান অন্তর্ভুক্ত রয়েছে। আশা করছি প্রকল্পগুলো বাস্তবায়ন করলে আমাদের যে অবকাঠামোগত সমস্যা কিংবা জলযানের সমস্যা, এটা অনেকাংশে লাঘব হবে। দেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রতি বছর প্রায় 5,500 কোটি টাকা। বনের সম্পদ রক্ষায় বনরক্ষীদের সুযোগ সুবিধা নিশ্চিতে সরকার উদ্যোগী হবে, প্রত্যাশা বনরক্ষীদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। দেশে স্থানীয় বাজারে পোশাক পল্লী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের সিপাহীপাড়া, বজ্রযোগিনী ও শাঁখারী বাজার এলাকা রয়েছে প্রায় 2 সহস্রাধিক ছোট কারখানা। তৈরি হচ্ছে নানা রঙের কাপড় দিয়ে বাহারি ডিজাইনের পোশাক। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ঢাকার অদূরে মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নি, দরগাবাড়ি, কাঁঠালতলা, রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া, সুখবাসপুর, পঞ্চসার ইউনিয়নের শাঁখারীবাজার, তেলের বিল গ্রাম। এসব গ্রামের প্রতিটি বাড়ি যেন একটি ক্ষুদ্র পোশাক কারখানা। এখানকার পোশাক ঢাকার ইসলামপুর,
কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি বাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানে। উত্তর এলাকার মিদে ঠিক আছে, শিবেপাড়ার মিদে সাগারি বাজার সবচেয়ে বেশি জনপ্রিয়তা এই দর্জি কারখানার। ঠিক আছে, আমাকে হইল পূর্বপুরুষ থেকে এই দর্জি কারখানা এটা চলে। কাপড় আনা হয় নারায়ণগঞ্জ থেকে, ইসলামপুর থেকে কাপড় আনা হয়। আমরা সকাল 10টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ করি। পাইকারি সেল দেই নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সদরঘাট আমরা পাইকারি সেল দিই। ওখান থেকে যারা খুচরা বিক্রি করে তারা ওখান থেকে নেয়। এই পোশাক পল্লীতে কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনে করা হয় বাহারি ডিজাইনের নান্দনিক কাজ। পোশাককে বর্ণিল করতে কারিগররা নিপুণ হাতে যুক্ত করেন রং বেরঙের লেস, চুমকি এবং পুঁতি। যে দর্জি কারখানার লোক তো আমাদের কাছে ডিজাইন আর আপনার ওই যে মানে কাপড়টা নিয়ে আসে, তো আমরা ডিজাইনটা করে দেই। নায়রা, আলায়া, পাতি জর্জেট এই তিনটা মাল নিয়ে আমরা বেশিরভাগ পাইকারেরা চাহিদা বেশি কথা আছে। গলায় কুচি মাল, বাদুর মাল, আতাই কুচি, বিভিন্ন রকমের মাল। মুন্সিগঞ্জের বিসিক কর্মকর্তারা জানান, এই পোশাক পল্লীতে অন্তত 30,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বিকাশের ধারা অব্যাহত থাকলে একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই পোশাকের খ্যাতি ছড়িয়ে পড়বে। তাদের যে ব্যবসার ধারাবাহিকতা রয়েছে, তাদের এই উন্নত ডিজাইন, তাদের বিপণন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা সহ মার্কেটিং ব্যবস্থাপনা সহ সকল আঞ্জাম সকল কিছু যথাযথভাবে সম্পাদন করতে পারলে ঠিকভাবে লাভবান হবে। গেল ঈদ উল ফিতরে এখান থেকে প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। মাসুমা লিসা, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে রাষ্ট্রীয় সম্মানের শেষ বিদায় মুক্তিযুদ্ধের সংগঠক হায়দার আকবর খান রণকে বনানীতে দাফন। বিচ্ছিন্ন সংঘাতে শেষ লোকসভার চতুর্থ ধাপের ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি এবারও হতাশাব্যঞ্জক। দেখছেন সন্ধ্যা 7টায় 21 সংবাদ। মার্ক্সবাদী আন্দোলনের নেতা কমরেড হায়দার আকবর খান রণকে শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করা হয় মহান মুক্তিযুদ্ধের এই সংগঠককে। এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে শ্রদ্ধা জানানো হয় দলের বর্ষিয়ান উপদেষ্টাকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। মুক্তি ভবনে শেষ শ্রদ্ধায় সিক্ত বামপন্থী তাত্ত্বিক হায়দার আকবর খান রণর মরদেহ নিয়ে শোক র্যালি। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ এই রাজনীতিককে লাল সালাম জানায় তার দল সিপিবি। পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার দেয় বাঙালির মুক্তি সংগ্রামের এই সংগঠককে। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন লাল পতাকায় মোড়া রণর কফিনে। মানুষের অধিকারের জন্য, সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্য যেই তার বাসনা সেটা আজীবন বজায় রেখেছে। আজন্ম সাধনা ছিল মানুষের মুক্তির জন্য লড়াই করা, এবং এই লড়াই রক্ত অবস্থায় তিনি চলে গেলেন। যার মূলনীতি গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই যে 4 নাম্বার যে সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ার যে আমাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এ সময় শ্রদ্ধা জানান। সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্য উত্তরের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। মহ এবং সৎ মানুষ বাংলাদেশে রাজনীতিতে বিরল, এবং উনি যতদিন বেঁচে ছিলেন আমার মনে হয় যে বাম ঘরানার রাজনীতিতে সবারই শ্রদ্ধার পাত্র ছিলেন। এই চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল। হায়দার আকবর খান রণ কখনোই বিভ্রান্তিতে ভোগেননি। বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে উনি আপোষহীন লড়াই করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হয়। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। একটি স্বাধীন দেশে কেএনএফ যে দুঃসাহসিকতা দেখিয়েছে তাতে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বান্দরবানের থানচি ও রুমার বিভিন্ন সীমান্তের অপারেশনাল এলাকা পরিদর্শন করেন তিনি। সবাইকে অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনাও দেন বিজিবি মহাপরিচালক। বলেন, কুকিচিন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর যে অভিযান হচ্ছে তা সরেজমিনে দেখতেই তার আশা। কোনো কুকিচিন সদস্য যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি। একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে বা বিভিন্ন মেশিনারিজের বিরুদ্ধে এই ব্যাংক ডাকাতি বা এগুলো, এই দুঃসাহসিকতা যে কোনো সন্ত্রাসী গ্রুপ দেখাতে বা দেখিয়ে পার পেতে পারবে না, এই সিগন্যালটি দেওয়াটাই মূল উদ্দেশ্য এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম। এবং আপনারা জানেন যে অত্র এলাকার যে বম সম্প্রদায়ের নিরীহ জনগোষ্ঠী যারা আছে তারাও এটি সমর্থন করছে না। 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী 15 মে রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ করবে ইউপিডিএফ এর 4 সহযোগী সংগঠন। 15 মে ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচির ঘোষণা আসে সমাবেশে। বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তনুময় চাকমা, পিসিপির নেতা নিকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি ধর্ম সিং চাকমা। এর আগে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা বলেন, 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি বাতিলের চেষ্টাকে পাহাড়ি জনগণের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মুছে দিয়ে তাদের জাতীয় অস্তিত্ব চিরতরে বিলুপ্ত করে দেওয়ার এক সুগভীর ষড়যন্ত্রের অংশ। সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কন্ডেম সেলে নয়, আদেশ হাইকোর্টের 2 বছরের মধ্যে নিতে হবে সাধারণ সেলে। 2-1 দিনে কমবে বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহের শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। বিদেশ থেকে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল।